আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলে না মিস অরা? ও সরি, মিসেস অরা। আজ তোমাকে বোঝাবো তেজরিন খান আরিশের দিকে আঙুল তোলার শাস্তি কতটা ভয়ানক হতে পারে। সামনে দাঁড়িয়ে থাকা শুভ্র পাঞ্জাবি পরিহিত বরের মুখে এমন কথা শুনে শুকনো ঢোক গিলল অরা। পুরো নাম অরা মেহরিন। আরিশ পাঞ্জাবির বোতাম খুলে বিছানার দিকে এগোতে লাগলো দেখে ফুঁপিয়ে কেঁদে উঠল মেয়েটা। প্লিজ এমন করবেন না। সম্পর্কে আপনি আমার খালাতো ভাই হন। খালাতো ভাই? হ। এইসব বাজে কথা বাদ দাও। আমার কোনো বোন নেই, মা নেই, খালা নেই, কেউ নেই। এসব সম্পর্কের ফালতু তকমা দিও না আমাকে। নাও ইউ আর মাই ওয়াইফ। এটা ভালোবেসে বিয়ে নয়, এটা তোমার দেওয়া অপমানের শাস্তি। গট ইট? আকাশের কথায় কেঁপে উঠল ওরা। ছোট থেকে আরিশের সাথে কখনো তেমন দেখা হয়নি। মায়ের মুখে শুধু শুনেছিল তার একজন খালাতো ভাই আছে, এইটুকুই। কিন্তু সেই মানুষটাকে যে স্বামী হিসেবে আজ এভাবে দেখতে হবে ভুলেও কল্পনা করেনি সে। আমার ভুল হয়েছে ভাইয়া। কতবার ক্ষমা চাইলে বিষয়টা ভুলে যাবেন? ভরা মজলিসে আমার পুরুষত্ব নিয়ে ঠাট্টা করার সময় এই কথা মনে ছিল না? এই তেজরিন খান আরিশকে নিয়ে হাসি ঠাট্টা করার পরিমাণ তোমাকে ভুগতে হবে মেয়ে। না আরবান ভাইয়া প্লিজ, এ নামে কেন ডাকলে আমাকে? তোমার সাহস হয় কিভাবে? তোমাকে এর শাস্তি পেতে হবে। ওরা কি বলবে বুঝতে পারছে না। হুট করে নামটা না বললেও পারত সে। লোকটাকে এমনিতেই কেমন হিংস্র লাগছিল, তার মধ্যে এই নামে ডাকার ফলে আরও ভয়ানক হয়ে উঠল। আরিশ ওরার সাথে জড়াজড়ি শুরু করেছে, একেবারে হিংস্র পশুর মতো আচরণ করছে। ওরার ছোট দেহখানি ধীরে ধীরে আরিশের সুঠাম দেহের নিচে চাপা পড়তে লাগলো। ওরা গলাকাটা মুরগির মতো ছটফট করছে কেবল। আরিশের সেদিকে কোনো ভ্রূক্ষেপ নেই। আরিশের চোখে কোনো মায়া দয়া নেই। আছে কেবল ক্রোধের অনল। গভীর রাত। বিছানায় জড়সড় হয়ে শুয়ে আছে বিধ্বস্ত ওরা। চুলগুলো এলোমেলো হয়ে গেছে। চোখের কাজল লেপ্টে গালের সাথে মিশে বিশ্রী লাগছে তাকে। ঠোঁটে অনেকগুলো ছোট ছোট ক্ষতের সৃষ্টি হয়েছে। সাদা রঙের বিছানার চাদরে লাল রঙের ছোপ ছোপ দাগ লেগেছে। ওয়াশরুম থেকে পানি পড়ার আওয়াজ আসছিল এতক্ষণ। আরিশ গোসল সেরে বের হলো মাত্র। পরনে তার সাদা তোয়ালে কেবল। ভেজা চুল হাত দিয়ে নাড়াচাড়া করতে করতে ওয়ার্ড্রফের দিকে এগোলো সে। ৩২ বছর বয়সী আরিশ, দেখতে সুদর্শন, বেশ পরিপাটি। ছোট থেকে চাচার কাছে বড় হয়েছে সে। চাচা মারা যাওয়ার পর কাজী তার নিত্য সঙ্গী। জামা কাপড় পরা শেষে বিছানার দিকে তাকাতেই কিছুটা অবাক হলো আরিশ। চোখ বন্ধ করে শুয়ে আছে ওরা, তবে ঘুমিয়েছে কিনা বোঝা যাচ্ছে না। শরীরের দিকে নজর পড়তেই আরিশ খেয়াল করল ওরা দেখতে এতটুকু, একেবারে হামিং বার্ডের মতোই। তার চেয়ে বড় কথা, শেষে কিনা এতটুকু মেয়েকে বিয়ে করলো আরিশ। কত আর হবে বয়স? খুব বেশি হলে ১৯। তাও মনে হচ্ছে না আরিশের। সে যাই হোক, বয়স যতই হোক না কেন, মেয়েটা অকালপক্ক। আরিশ দীর্ঘশ্বাস ছাড়ল। রুম থেকে বেরিয়ে সোজা বেলকনিতে গিয়ে বেতের চেয়ারে বসল। আপাতত সিগারেট খেতে হবে তার। নিকোটিন ছাড়া নিজেকে শান্ত করতে পারবে না আরিশ। শরীরের যন্ত্রণা উপেক্ষা করে পেঁচানো শাড়িটা ঠিকমতো শরীরে জড়িয়ে নিল ওরা। ওয়াশরুমে যেতে হবে তাকে, কিন্তু পেটের ব্যথায় পাও যেন অবশ হয়ে গেছে। একটু আগে ঘটে যাওয়া অমানসিক অত্যাচারের কথা মনে পড়তেই নিঃশব্দে কাঁদতে লাগলো মেয়েটা। মা তো বলেছিল আরিশ ভালো ছেলে, একটু একটু রাগী হলেও ওর মনটা ভালো। এই বুঝি ভালো ছেলের নমুনা? খারাপের চেয়েও খারাপ লোকটা, ঠিক একটা জংলি পশু। ওর আর কান্না থামে না। খুঁড়িয়ে খুঁড়িয়ে ওয়াশরুমের দিকে এগোতেই থাকে। সেদিন এই লোকটার বিষয়ে ঠাট্টা করে কত বড় ভুল করেছিল আজ হাড়ে হাড়ে টের পেয়েছে ওরা। বুধবার বিকেল প্রায় ৪টা ছুঁই ছুঁই। ওরার বাবা অফিসে জরুরি মিটিং থাকায় দুপুরে বাসায় যেতে পারেনি। বারবার কল করেও বাবার সঙ্গে কথা বলতে পারেনি ওরা। সেই জন্যই আজ অফিসে চলে এসেছে মেয়েটা। ওর সাথে কয়েকজন বান্ধবীও আছে। মূলত বাবার থেকে সিনেমা দেখতে যাওয়ার অনুমতি নেওয়ার জন্যই এতটা উদগ্রীব হয়ে আছে ওরা। হুট করে বান্ধবীরা জানালো মুভি দেখতে যাবে, কিন্তু ওরার যখন তখন বাসা থেকে বেরোনোর অনুমতি নেই। বলতে গেলে খুব রক্ষণশীল মানুষ ওরার বাবা সুলাইমান মল্লিক।
হল রুমে সকল কর্মচারীদের নিয়ে মিটিং চলছে। ওরা কোনো মতে গার্ডকে ঘোল খাইয়ে হল রুমে প্রবেশ করে এক কোণায় দলবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এর আগে কখনো বাবার অফিসে আসা হয়নি তার। বছর দুয়েক হবে এই অফিসে কাজ করছেন সোলাইমান মল্লিক। কিরে ওরা, আঙ্কেলকে তো কোথাও দেখতে পাচ্ছে না। শর্মিলার কথায় আশেপাশে নজর বুলিয়ে নিল ওরা। ওই যে দূরে বসে আছে তার বাবা। ওই যে বাবা, একটু অপেক্ষা কর, আগে আমাকে দেখুক, তারপর নিশ্চয় আসবেন। নিজুম হুট করে ওরাকে মৃদু ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো, তোর কাজিনের অফিস এটা? হ্যাঁ, তাই তো জানি, যদিও আমি কখনো দেখিনি উনাকে। কেমন কথা, তোর কাজিন আর তুই দেখিসনি? আরে নানান কাহিনী, পারিবারিক সমস্যা, তোরা বুঝবি না। ও, নিজুম বিরস মুখে বলল। শর্মিলাও বেশ আগ্রহী হয়ে শুধালো, বিয়ে করেছেন উনি? না রে, বয়স তো কম হলো না, বিয়ে কেন করে না কে জানে। কত রে, 30-32 হবে হয়তো। কি? শর্মিলার রিয়াকশন দেখে ওরাও নির্জুম দুজনেই হেসে উঠল। মনে হয় মেশিন ঠিক নেই সমস্যা, সেজন্যই এখনো বিয়ে করেনি। ওরা কথাটা বলতেই হাসতে লাগলো। ঠিক সেই মুহূর্তেই ওদের পাশ দিয়ে স্টেজের দিকে যাচ্ছিল তেজরিন খান আরিশ। অচেনা মেয়ের মুখে এমন কথা শুনে মস্তিষ্কে আগুন জ্বলছে তার। কিন্তু আরিশ তৎক্ষণাৎ কিছু না বলে নিজের কাজের দিকে এগোলো। কিন্তু ওরা তখনও জানতো না তার সামনে কি অপেক্ষা করছে। পরবর্তীতে আরিশ ঠিক খুঁজে বের করে ওরাকে, সোলাইমান মল্লিক এবং রোকসানা মল্লিকের বড় মেয়ে ওরা, অর্থাৎ তারই আপন খালার মেয়ে। আরিশ প্রথমে ভালো মতো বিয়ের প্রস্তাব রাখে, কিন্তু সোলাইমান এতটুকু বয়সে মেয়েকে বিয়ে দিতে অসম্মতি জানান। তারপরেই আরিশের বিশ্রী রূপটা দেখতে পান ওরা। সোলাইমান মল্লিকের চাকরি খেয়ে, মান সম্মানের ভয় দেখিয়ে ওরার সাথে বিয়ে দেওয়ার জন্য মল্লিক পরিবারকে এক প্রকার বাধ্য করে আরিশ। রোকসানা আর না করতে পারেননি। আরিশের অতীত জানেন তিনি। ছেলেটা বাইরে যতই অহংকারী ও জেদি হোক, মনটা ভালো, এই আশা রেখেই মেয়েটা আরিশের সাথে বিয়ে দেন তিনি। সকাল হয়েছে, সূর্যের প্রথম রশ্মি ধীরে ধীরে আকাশে ছড়াচ্ছে। ভোরের আলো ফুটতেই ব্যস্ত শহরের বাস্তবতা শুরু হয়ে গেছে। চারিদিকে যান্ত্রিক আওয়াজ। ওরা চোখ খুলে দেখে বাইরের আলো তার ঘরে জানালা দিয়ে ঢুকে আসছে। শোয়া থেকে ধীরে ধীরে উঠে বসল সে। শরীরের ব্যথা আগের চেয়ে কিছুটা কমলেও তার মনে গভীর একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। বাইরের পরিবেশে স্নিগ্ধতা, কিন্তু ওরার মনে এক ধরনের অস্থিরতা ভয় করেছে। লোকটা তো রুমে নেই, রাতেই ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। আর কি ফেরেনি? কোথায় গেল? আবার যদি না ফিরলেই ভালো। সুপ্ত নিঃশ্বাস ফেলল ওরা। ঠোঁট জ্বলছে, শরীরের প্রতিটি অঙ্গে অঙ্গে ব্যথা। গুড মর্নিং হামিংবার্ড। আচমকা আরিশের কণ্ঠস্বর শুনে ভয়ে জড়সড় হয়ে বসল ওরা। আরিশ কেয়ারটেকার জলিলকে নাস্তার প্লেট বিছানার একপাশে রাখতে বলে, তাকে রুম থেকে চলে যেতে বলল। জলিলও মালিকের কথা মতো খাবার রেখে দ্রুত স্থান ত্যাগ করেছে। ওরা আরিশকে ঠিক বুঝতে পারছে না। রাতে যে ভয়ঙ্কর রূপ দেখালো, আর সকাল হতেই এত মিষ্টি কথা, ব্যাপারটা হজম হচ্ছে না ওরার। আরিশ ওরাকে আপাদমস্তক দেখছে। ওরা মেহরিন নামের থেকে হামিংবার্ড নামটাই এই মেয়ের জন্য পারফেক্ট। তাছাড়া তেজরিন খান আরিশ তার স্ত্রীকে এমন নামেই ডাকবে, যে নামে অন্য কেউ কখনো তাকে না ডাকেনি। এমন কি হলো, চুপ করে আছো কেন? কথার জবাব দাও। আরিশের মৃদু ধমকে ভয় পেল ওরা। আরিশ এরই মধ্যে বিছানার এক পাশে বসেছে। পরনে তার কালো রঙের শার্ট, জিন্স প্যান্ট। সব কিছু স্বাভাবিক থাকলে হয়তো ওরা তার সুদর্শন বরের প্রেমে হাবুডুবু খেত এখন। গুড মর্নিং। আরিশ হাসল, ঠিক যেন শয়তানি হাসি। ওরা বুঝতে পারছে না লোকটা কি অসুস্থ, নাকি অতিরিক্ত রাগী বলে এমন মনে হয়। রাগ না হয় স্বাভাবিক, কিন্তু জলিলের দিকে তাকিয়েছিলে কেন হামিংবার্ড? জলিল? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে ওরা। আরিশ অদ্ভুতভাবে হেসে ফের বলে, যে ছেলেটা নাস্তা রেখে গেল, ওর নামই জলিল। এবার বুঝতে পেরেছ ওরা? কিন্তু জলিলের দিকে কেন তাকিয়েছিলে? এটা আবার কেমন কথা? রুমে কেউ এলে একবার তো সবাই তাকায়, স্বাভাবিক।
এমনি রুমে কে এসেছিল দেখার জন্য। চোপ, পরপুরুষের দিকে চোখ তুলে তাকালেও শেষ করে ফেলবো। না টাকা পয়সার অভাব থাকবে, আর না সেক্স এর। নারী তো এগুলোই চায়, তাই না হামিংবার্ড? আরিসের দিকে অসংলগ্ন কথাবার্তা ভীষণ খারাপ লাগছে অরার। ঘৃণায় চোখ মুখ কুঁচকে ফেলেছে সে। লোকটার মন মস্তিষ্ক এত নীচ, তবে লোকটাকে বাইরে থেকে যেমন পরিপাটি মনে হয়, ভেতর থেকে অন্যরকম, এলোমেলো। মনে হয় স্বাভাবিক না। অরার নীরবতা আরিশকে ভাবাচ্ছে। তার বউ কি জলিলের কথা ভাবছে? মুহূর্তেই মাথা গরম হয়ে গেল তার। অরার কাঁধে হাত রাখল সে। কি কথা বলছো না কেন? ওর কথা ভাবছো, ঠিক না? না ভাইয়া। অরা কাঁধে ব্যথা পাচ্ছে। ভয়ে ভয়ে তবুও উত্তর দিল সে। চুপ। কিসের ভাইয়া? আর একবার ভাই বলে ডাকলে খুন করে ফেলবো। আর হ্যাঁ, আজকের পর অন্য কোনো ছেলের দিকে তাকাতেও ভুলে যাবে তুমি। ওরা ভয়ে কাঁদছে। ওর ছোট্ট দেহখানি ভয়ে থরথর করে কাঁপছে কেবল। আরিশ কথা বলতে বলতে নিজের শরীরের শার্ট বিছানায় ছুঁড়ে ফেলল। ওরা ভালো করেই বুঝতে পারছে তার সাথে কি হতে চলেছে, তাই প্রাণপণে আরিশের কাছে হাত জোর করে বলতে লাগলো, প্লিজ এসব করবেন না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর কারো দিকে তাকাবো না। আরিশ অরার থুতনি চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বলল, কষ্ট হয়? ঠিক মতো দিলে কষ্ট হয়, আর না দিলে পরপুরুষের কাছে যাস তোরা। তোদের নারী জাতিকেই ঘৃণা করি আমি। তোরা মা নামের কলঙ্ক। আরিশের কোনো কথার আগামাথা বুঝতে পারছে না ওরা, আর না তো এই মুহূর্তে বুঝতে চাচ্ছে। আরিশের চোখ লাল হয়ে গেছে। আরিশ শরীর থেকে সবটুকু পোশাক খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলল সে। আমার সাথে কেন এমন করছেন? কি করেছি আমি? মেশিনের সমস্যা, কে জানি বলেছিল। কুর হাসল আরিশ। ওরা নিরুপায়। আরিশের দু হাতের নিচে নিজের হাত চাপা পড়ে গেছে ওর। ঠোঁটের ক্ষতে আবারও কামড় দেওয়াতে চিৎকার করতে চাচ্ছে মেয়েটা, কিন্তু আরিশ তার ঠোঁট দিয়ে সেই আওয়াজ বন্ধ করে রেখেছে। ঠোঁট থেকে গলা, গলা থেকে বুক, সব জায়গায় আরিশের দাঁতের দাগ বসে গেছে। অরার দু চোখ বেয়ে জল পড়ছে কেবল। মনে হচ্ছে নরক যন্ত্রণা ভোগ করছে সে। আরিশ অরার দু পায়ের মাঝখানে বসল। অরার দু চোখ বড় বড় হয়ে গেছে। গত রাতের মতো আবারও তেমন কিছু হলে সইতে পারবে তো? ইজ দিস টু মাচ ফর ইউ, হামিংবার্ড? গুড আই গিভ ইট টু ইউ? অফকোর্স আই উইল। আরিশ অনুমতি চাইল নাকি নিজের ইচ্ছের কথা বলল জানে না ওরা। কাঁদো কাঁদো গলায় বলল সে, দয়া করুন, আমি মরে যাব। আরিশ বিশ্রীভাবে হাসে। ওরার চোখের জলে তার কিছু যায় আসে না, কিন্তু হঠাৎ ফোনের রিংটোনের আওয়াজে নড়ে চড়ে উঠল সে। জরুরি কল আসার কথা ছিল। আরিশ ওরাকে ওভাবে রেখেই বিছানা থেকে নেমে ফোন হাতে নিল। হ্যাঁ, জরুরি কল। রিসিভ করে কথা বলল সে। ওরা কোনো মতে বিছানার চাদর মুড়ি দিয়ে ভয়ে চুপচাপ তাকিয়ে আছে কেবল। জরুরি কল, কাজ আছে আমার, ঠিক মতো খেয়ে নিও। তামান্না আছে বাসায়, তোমার দেখাশোনা করবে। কথা বলতে বলতে পোশাক পরে নিল লোকটা। ওরা গোপনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরিশ আর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল। আরিশ চলে যেতেই দ্রুত পোশাক পরে নেয় সে। মা যে তাকে জাহান্নামে পাঠিয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই ওরার। কিন্তু প্রশ্ন হলো, জেনে শুনে এমন ছেলের সাথে কেন বিয়ে দিলেন রোকসানা? ওরা ভেবে পায় না। বারান্দায় গ্রিলে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন সুলাইমান মল্লিক। বাইরে কত শত গাড়ি নিজেদের মতোই ছুটে চলেছে। কাল থেকে আবার অফিস, আজ ছুটি, সেই জন্যই বাড়িতে বসে আছেন তিনি। কি হয়েছে তোমার? এখনো রাগ করে আছো? রোকসানা মল্লিকের কথায় কোনো ভাবান্তর হলো না সুলাইমান মল্লিকের। স্বাভাবিকভাবে উত্তর দিল, কিসের রাগ? আর কি হবে রোকসানা? আমি জানি আরিশের সাথে ওরার বিয়েটা তুমি মন থেকে মানতে পারোনি এখনো। মালন মুখে বললেন রোকসানা। কিন্তু সুলাইমানের কাছে এসব কথার কোনো মূল্য নেই। জেনে শুনে কারো পছন্দ অপছন্দর দাম না দিয়ে পরে সেই সব জিজ্ঞাস করে কিসের জন্য? যখন বিয়েটা হয়ে গেছে এসব বলে লাভ কি? না মানলে তো কারো কিছু যায় আসে না। তোমার মেয়ে, তুমি তার সাথে যা ইচ্ছা তাই করেছো। এভাবে বলো না। ওরা তোমারও মেয়ে। আমার মেয়ে হলে কখনোই এভাবে বিয়ে দিতে পারতে না তুমি। সুলাইমান কেমন করে যেন হাসলেন।
বিষয়টা রোকসানা সহ্য করতে পারছে না। তার স্বামী বড্ড ভালো মানুষ, অথচ আজ এভাবে কষ্ট পাচ্ছেন তিনি। বিষয়টা স্ত্রী হিসাবে রোকসানার নিকট সত্যিই বড় যন্ত্রণার। আরিস তো পর না বলো, আমারই বোনের ছেলে। হ্যাঁ, তোমারই বোনের ছেলে। সেই ছেলে যে একজন মানসিক রোগী। বাইরে থেকে সে যথেষ্ট ভালো মানুষ হলেও মাঝে মধ্যে তার অসুস্থতার কথা অফিসে কানাঘোষা শোনা যায় রোকসানা। ছেলেটার মাথা ঠিক নেই, আর এসবের জন্য দায়ী তোমার বোন, কেবলমাত্র তোমার বোন। আর আজ ওরাকে আরিসের সাথে বিয়ে দিয়ে সেই দায় এড়াতে চাইছো তুমি? এসব তুমি কি বলছো? আরিস অসুস্থ না, আপুর ওইসব কাজকর্মে মানসিকভাবে ভেঙে পড়েছিল ছেলেটা, কিন্তু অসুস্থ নয়। তাছাড়া ওরার মা আমি, জেনে শুনে ওর ক্ষতি করতে পারি না আমি। সুলাইমান মল্লিক চুপ করে গেলেন এবার। সত্যিই তো, রোকসানা ওরার মা। সুলাইমান মল্লিক ওরার জন্মদাতা পিতা নন। তবে তবে ছোট থেকে কম আদর স্নেহ করেননি তিনি। ওরার বাবার অকাল মৃত্যুর পর রোকসানাকে সমাজের কুনজর থেকে রক্ষা করে ভালোবেসে নিজের ঘরে বউ করেছিলেন সাঈদ। আমাকে একা ছেড়ে দাও রোকসানা। দীর্ঘ শ্বাস ছাড়ল ওরার মা। মৃদু হেসে বলল, ঠিক আছে। নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন রোকসানা। আসলেই নিজেকে মানিয়ে নেওয়ার জন্য সময় দরকার। ওরার নিথর শরীরটা বিছানায় পড়ে আছে। গায়ের ওপর পাতলা চাদর দেওয়া থাকলেও কাঁপছে ও। শরীরের ভেতরে যেন শীত আর আগুন একসঙ্গে লড়াই করছে। কপালের ঠিক মাঝখানে জ্বরের তীব্রতা জমাট বেঁধেছে। তামান্না হাত রাখতেই যেন তাপের ধাক্কায় পড়ে যাওয়ার উপক্রম হলো। মেয়েটা ঘেমে গেছে, তবুও সারা শরীর হিমশীতল লাগছে। তার ঠোঁট শুকিয়ে ফেটে গেছে, নিঃশ্বাস ভারী, বুক ওঠানামা করছে অনিয়মিত ছন্দে। অবচেতনভাবেই কপট গোংরানি বেরিয়ে আসছে ঠোঁটের ফাঁক দিয়ে। মাঝে মাঝে কিছু অস্পষ্ট শব্দ বলে উঠছে, যেন তীব্র ঘরের মধ্যে কাউকে ডাকার চেষ্টা করছে। আবার মুহূর্তের মধ্যে শব্দগুলো মিলিয়ে যাচ্ছে নিস্তব্ধতার মাঝে। তামান্নার হাত কাঁপছে। একবার ভাবলো ঠান্ডা পানি এনে মাথায় দেই, আবার মনে হলো ওষুধ ছাড়া হবে না। ফোনটা হাতে নিয়েও দ্বিধায় পড়ল, আরিশকে ফোন করবে কি না। অফিসে থাকাকালীন সময়ে বিরক্ত করা অপছন্দ করে সে, কিন্তু এখন কল না করলে যদি কিছু হয়। জ্বরটা নরমাল না, শরীর এতটা নিস্তেজ দেখাচ্ছে যে মনে হচ্ছে এই বুঝি আর নিঃশ্বাস নেবে না। দোটানায় পড়ে গেছে তামান্না। মেয়েটার বয়সও খুব বেশি নয়, সবে 21। অভাবের তাড়নায় লোকের বাসায় কাজ করতো আগে, কিন্তু বেশিরভাগ বাড়িতেই যৌন হয়রানির শিকার হতে হয় বলে রাগে দুঃখে একদিন আত্মহত্যা করতে গিয়েছিল তামান্না। কিন্তু আরিশ তাকে বাঁচায় এবং নিজের বাড়িতে কাজের ব্যবস্থা করে দেয়। গ্রীষ্মের দুপুর, শহর যেন উত্তপ্ত কড়াইয়ের মতো দগদগে। ফুটপাতে গাছের ছায়া ছোট হয়ে এসেছে, পাতাগুলোও নিস্তেজ, নড়ারও শক্তি নেই। মানুষজন ছাতা মাথায় বা গামছা দিয়ে ঘাম মুছতে মুছতে হাঁটছে। রাস্তার ধারে ঠেলা গাড়িতে রাখা তরমুজের টুকরোগুলোও যেন তৃষ্ণার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। আর তালের হাঁসও বিক্রেতার হাঁস ডাকের সঙ্গে তাল মিলিয়ে ক্রেতা টানছে। ক্লান্তর শহর একটু শান্তির আশায় ছোঁয়া খোঁজে। বাস স্ট্যান্ডে অপেক্ষমান যাত্রীরা হাত পাখা দিয়ে বাতাস করার ব্যর্থ চেষ্টা করছে। দোকানিরা পানির বোতল ঠান্ডা রাখতে বারবার বরফ দিচ্ছে। ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাস আর রিকশার চাকার নিচে পিচ গলতে চায় যেমন। বিল্ডিংয়ের উঁচু কাছের জানালাগুলো সূর্যের আলো প্রতিফলিত হয়ে চকচক করছে। কোথাও একটা চিল চক্রাকারে ঘুরছে, যেন উত্তাপের মধ্যেই নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। স্কুল ছুটির পর বাচ্চারা দ্রুত বাড়ির দিকে ছুটছে। কেউ কেউ রাস্তার পাশে আইসক্রিম হাতে নিয়ে চুষে খাচ্ছে। শহরের অলি গলিতে দুপুরের এই অসহ্য গরমের সঙ্গে যেন একটা নিস্তব্ধতা মিশে আছে। কিন্তু এর মাঝেও দূরে কোথাও একটা ফ্যানের কর্কশ ঘোরার শব্দ শোনা যাচ্ছে, অথবা হঠাৎ কোনো গাড়ির হর্ন সেই নিস্তব্ধতাকে খানিকটা ভেঙে দেয়। শহর হাঁসফাঁস করছে, বৃষ্টি চাই, একটু স্বস্তি চাই, কিন্তু বৃষ্টি কবে হবে কেউ জানে না। না শহর, না এই শহরের লোকজন। মাত্র মিটিং শেষ করে নিজের কেবিনে এলো আরিশ। লোকটা জানালার পাশে দাঁড়ালো। বাইরে উত্তপ্ত শহর, কাছের জানালায় সূর্যের আলো প্রতিফলিত হয়ে চোখে লাগছে তার। কিন্তু আরিশের মন অন্য কোথাও। কিছু ভালো লাগছে না।
অরার কথা ভাবছে, মেয়েটা এত ভীতু কেন, কোনো টু শব্দ করে না, ভীষণ ভয় পাই কেবল। অরার মাও নিশ্চয় এমন নরম মানুষ, তাহলে অরার খালা অর্থাৎ আরিসের মা এমন ছিলেন কেন? আরিস শুকনো ঢোক গিলল। আজও মনে পড়ে সেসব দিনের কথা। অস্থির লাগে ওর, বাড়ি ফিরতেই হবে। সে চোখ বন্ধ করল। অদ্ভুতভাবে অরার মুখটা মনে পড়ে গেল, ছোট্ট পাখির মতো চঞ্চল, অথচ যেন ভেতরে ভেতরে আতঙ্কে গুটিয়ে থাকা। ও কি ঠিক আছে? নিজেকেই প্রশ্ন করল আরিশ। নিজের ভাবনায় অবাক হলো। অরার বিষয় নিয়ে ওর তো কিছু যায় আসে না। ধীরে পায়ে চেয়ারে এসে বসল আরিশ। বিয়ে হবার পর অরার সাথে একটু বেশিই রাগারাগি করা হয়েছে। ছোট মেয়ে, শরীরও নিশ্চয় এতটা নিতে পারেনি। খারাপ লাগছে আরিশের। মাঝে মধ্যে কি যেন হয় নিজেও বুঝতে পারে না। পকেট থেকে ফোন বের করলো, আবার রেখে দিল। তামান্না নিশ্চয় দেখছে ওকে, হয়তো খুব বেশি অসুবিধা হয়নি। আর আমি যদি এখন ফোন করি, সেটা কি ভালো হবে? গলা খেঁকারি দিয়ে নড়েচড়ে উঠল আরিশ। এই মেয়েটাকে নিয়ে এত ভাবার কিছু নেই। মেয়েদের বেশি ভালোবাসলে ফাঁকি দিয়ে চলে যায়। আরিশ কিছুতেই তার নিজ স্ত্রীকে ছাড়তে প্রস্তুত না। ভালোবাসা না থাকলেও ওরাকে তার সাথে থাকতে হবে। এরকম আরও নানান রকম কথা ভাবতে ভাবতে অফিস থেকে বেরিয়ে গেল আরিশ। মা, আপু কল রিসিভ করছে না। নয়নার কথায় দীর্ঘশ্বাস ছাড়লেন রোকসানা। নয়না ওরার ছোট বোন, ক্লাস 8-এ পড়ে এবার। না রে, শ্বশুর বাড়ি যাওয়া সত্ত্বে একবারও কল দেয়নি ওরা, এমনকি কল রিসিভ পর্যন্ত করেনি। আরিশকে কল দিলাম, তাও ধরেনি। রোকসানা মল্লিক ওরাকে নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন। ওরা চঞ্চল স্বভাবের মেয়ে, তবে ভীতু। চড়ুই পাখির মতো উড়ে বেড়াতে পছন্দ করে মেয়েটা। বন্ধ ঘরে এক মুহূর্তেও থাকতে পারে না। নয়না মাকে কিছু বলতে পারছে না। সত্যি বলতে, নয়নারও এই বিয়েতে মত ছিল না। আরিশের এমন জেদ অহংকার খুব খারাপ লেগেছে ওর। আমি কি কাল একবার আপুর সাথে দেখা করতে যাব? বেশি দূর না তো? না, আমি আরিশের সাথে কথা বলার চেষ্টা করব। না পারলে আমি নিজেই যাব, তোকে যেতে হবে না। এই বয়সে এত সাহস ভালো না। একা একা সব জায়গা যেতে চাওয়া বন্ধ করো। মায়ের বকাঝকা খেয়ে চুপ করে রইল নয়না। ঘরের ছোট সদস্য হলে এই এক অসুবিধা, কেউ কোনো কথার গুরুত্ব দেয় না। মনে মনে এসব ভেবে নিজের ঘরের দিকে এগোলো মেয়েটা। নয়না জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। মায়ের কথাগুলো এখনো কানে বাজছে। এই বয়সে এত সাহস ভালো না। একা একা সব জায়গায় যেতে চাওয়া বন্ধ করো। মা বুঝতে চান না, কিন্তু ওরার জন্য ভয় হচ্ছে তার। আপু এমন মানুষ না যে নিজের পরিবার ছেড়ে গেলে ভুলে যাবে। তাহলে একবারও ফোন দেয়নি কেন? এমনকি মায়ের ফোনও রিসিভ করেনি। ও কি ইচ্ছা করে কথা বলছে না, নাকি কথা বলার সুযোগ পাচ্ছে না? নয়নার গলা শুকিয়ে এলো। মনে মনে আরিশকে ভয় পায় সে। তার চোখের দৃষ্টি, কথা বলার ভঙ্গি, সব কিছুতেই কেমন একটা চাপা কঠোরতা। নয়না জানে ওরা কখনো জোর করে কিছু মেনে নেয়নি। তাহলে এ বিয়ে মেনে নিল কেন? কিসের জন্য? অবশ্য ওরা আরিশের কর্মকাণ্ডের কথা জানতই না। সোলাইমান মল্লিকের চাকরি নষ্ট করা, অপমান করা, এসব ও কিছু জানতই না। কি জানি, হয়তো ভালো আছে, হয়তো আমি বেশি ভাবছি। কিন্তু যদি না থাকে? নয়না নিজের সাথে কথা বলে যাচ্ছে। রোকসানা বলেছে সে যাবে না, কিন্তু নয়নার মনে হচ্ছে যেতেই হবে। নিজের চোখে না দেখলে শান্তি পাবে না। যদি ওরার সত্যিই সাহায্যের দরকার হয়, আমি কি কাল ওর কাছে যাব? নিজের মনেই প্রশ্ন করল নয়না। তারপর হালকা মাথা নাড়ল। যেতে হবে, যেভাবেই হোক। দেখতে হবে ওরা ওরা আপি ঠিক আছে কি না। কলিং বেলের শব্দে হুড়মুড়িয়ে দৌড়ে এলো তামান্না। দরজা খুলে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরিশ বিষয়টা খেয়াল করে শুধালো, কি হয়েছে? ভাবির খুব জ্বর এসেছে ভাইয়া, কোনো হুঁশ নেই দুপুর থেকে। আরিশের বুকের ভেতর হালকা ধাক্কা লাগলো। হাতের আঙ্গুল মুঠো হলো। আর ভাবতে পারল না কিছু। তার অত্যাচারের জন্যই যে হামিংবার্ডের এই হাল, সেটা ভালো করেই বুঝতে পারছে। তামান্নাকে কিছু না বলে বেডরুমের দিকে দৌড়ালো আরিশ। বেচারি তামান্না ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল। আরিশকে কখনো এত উতলা হতে দেখেননি তামান্না। ভালোবেসে হোক কিংবা অধিকারের জন্য হোক, ওরাকে নিয়ে চিন্তিত আরিশ এটুকু ভালো করে বুঝতে পেরেছে তামান্না। রুমে ঢুকেই বিছানার দিকে দৃষ্টিপাত করল আরিশ। বিছানার এক কোণায় জড়সড় হয়ে শুয়ে আছে তার ছোট্ট পাখিটা।
আরিশ এগিয়ে গেল বিছানার দিকে। ওরার চোখ মুখ কেমন অচেনা লাগছে। একদিনের অসুস্থতায় কি হাল হয়েছে মেয়েটার। আরিশ ওর কপালে হাত রেখে জ্বরের তীব্রতা বুঝতে চেষ্টা করলো। জ্বর মারাত্মক। পকেট থেকে ফোন বের করে ডাক্তারকে কল দিয়ে কথা বলা শেষে ওরার পাশে বসলো। এরই মধ্যে তামান্নাও রুমে এসে উপস্থিত হয়েছে। তামান্না, তোকে বাসায় রেখেছি কি করতে? আঁতকে উঠল মেয়েটা। আরিশ রেগে গেছে। তামান্না কাঁদো কাঁদো গলায় বলল, কাজের মধ্যে কল করলে যদি রেগে আমাকে বাসা থেকে বের করে দেন, সেই ভয়ে কল করিনি ভাইয়া। সুপ্ত নিঃশ্বাস ফেলল আরিশ। রুমে এসি বন্ধ, সেজন্য কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার, সেটা বুঝলাম। কিন্তু সেবা যত্ন করিসনি কেন? গতকাল রাতের পোশাক পরে আছে এখনো ও। শরীর খারাপ, পোশাক বদলে দিতিস, কপালে একটু জলপটি দিতিস। তামান্না কি বলবে বুঝতে পারছে না। যেহেতু ঘাম ছাড়েনি, সেই জন্য পোশাক বদলানোর কথা মাথায় আসেনি। আর এতটাই ভয় পেয়ে গেছিস, জলপট্টির কথাও খেয়াল হয়নি তামান্নার। আরিশের ধমকে ভয়ে চুপসে গেছে তামান্না। কি বলবে বুঝতে পারছে না। ভাইয়া, এরকম ভুল আর কখনো হবে না, এবারের মতো মাফ করে দিন। আরিশ তামান্নার দিকে খেয়াল না করে ওরার দিকে মনোযোগ দিল। বালিশের পাশে গিয়ে বসলো আরিশ। তারপর ওরার মাথা তুলে নিজের উরুতে রাখলো। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বক বক না করে পানি আর রুমাল নিয়ে আয়। জি ভাইয়া। তামান্না দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আরিশের ভীষণ অপরাধ বোধ হচ্ছে। ওরার চেহারার দিকে তাকানো যাচ্ছে না। ঠোঁটে ঘা, চোখের নিচে কালো দাগ, গলায় কামড়ের দাগ। উফ, এভাবে কেউ টাচ করে? নিজেকে জানোয়ার মনে হচ্ছে ওর। কিন্তু আরিশ রাগ করে আদর করতে গেলে কতটা জংলি হয়ে ওঠে সেটা সে নিজেও বুঝতে পারে না। এই যে পানি আর রুমাল ভাইয়া, এখানে রাখ, ডাক্তার আসবে। দরজার কাছে গিয়ে অপেক্ষা কর, উনি নক করলে দরজা খুলে দিবি। ঠিক আছে ভাইয়া। আরিশের সামনে খুব সাবধানে পানির বাটি আর রুমাল রেখে আবারও ঘর থেকে বেরিয়ে গেল তামান্না। ওরাকে আবারও বালিশে শুয়ে দিল আরিশ। কপালে জলপট্টি দিয়ে ফার্স্ট এড বক্স খুঁজতে লাগলো। ড্রেসিং টেবিলের ড্রয়ারেই রাখা ছিল। ওরার ক্ষত জায়গাগুলো পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিচ্ছে আরিশ। মেয়েটা ঘরের মধ্যেও ব্যথা অনুভব করতে পারছে। ওষুধ লাগানোর সময় ছটফট করছিল খুব। আরিশ নিজের ওপর বিরক্ত। শাস্তি দিতে গিয়ে বিয়ে করে শেষে এতটুকু বউ নিয়ে বিপদে পড়ল। ডাক্তার এসে ওরাকে দেখে কিছু ওষুধ দিয়ে গেছে। শরীরের ব্যথার জন্য জ্বর এসেছে। তামান্না আরিশের জন্য রাতের খাবার ঘরে দিয়ে গেছে। আরিশের এরূপ আগে দেখেনি সে। শক্তপোক্ত মানুষটাও যে কারোর জন্য এতটা ভাবনা চিন্তা হয়, তামান্না সেটা আন্দাজও করতে পারেনি। আরিশ তাকে সাহায্য করলেও কখনো ভালো আচরণ করেনি, আর না তো খারাপ। সব সময় এমনভাবে কথা বলেছে মেয়েরা যেন ঘৃণার পাত্রী। আরিশ সকল নারীকেই কম বেশি ঘৃণা করে, কিন্তু কেন সেটা জানে না তামান্না। গভীর রাত, সোফায় বসে ল্যাপটপে মুখ গুজে বসে আছে আরিশ। পরনে তার টি শার্ট ও হাফ প্যান্ট। ওরা ঘুমোচ্ছে। মাঝখানে একবার চোখ মেলে তাকিয়েছিল। তামান্না ঔষধ খাইয়ে দিয়েছে তখন। আরিশ ওরার আশেপাশেও ছিল না তখন। তামান্না বুঝতে পারে না ভাইয়া ভাবির সামনে কেন এতটা কঠিন হয়ে থাকে। পেছনে তো কতটা কেয়ার করলো, অস্থির হয়েছিল। গরমে হাঁসফাঁস লাগছে আরিশের। ওরার জন্য এসি বন্ধ করে রাখা হয়েছে। এভাবে গরমে কাজ করাও যাচ্ছে না। তার চেয়ে বেলকনিতে গিয়ে বসে কাজ করা যাবে। যেই ভাবা সেই কাজ। আরিশ ল্যাপটপ নিয়ে সোজা বেলকনিতে চলে গেল। আরিশের রুমের বেলকনিটা অনেক বড়। এখানে নানান ফুল গাছ আছে। বেলি গোলাপ, অর্কিড সহ আরও অনেক ফুল। সাথে মাঝে মধ্যে দক্ষিণা বাতাস তো আছেই। গভীর রাতে কোনো কোলাহল থাকে না এখানে। এখানে এসে বসলেই মন ভালো হয়ে যায় আরিশের। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে রোকসানা। মেয়ের চিন্তায় ঘুম আসছে না। যতই নিজেকে বুঝিয়ে সুজিয়ে রাখতে চাইছে, ততই অস্থির লাগছে ওনার। ওরা কি আরিশের সাথে বিয়ে দিয়ে কি ভুল করলেন? দীর্ঘশ্বাস ফেললেন রোকসানা মল্লিক। আগামীকাল সকালে খান বাড়িতে যাবে তিনি। আরিশকে জবাবদিহি করতে হবে। বিছানায় বসে আছে 6 বছরের আরিশ। হাতে তার পারফিউমের বোতল। পারফিউম শেষ হয়ে গেলেও তার বোতলগুলো আরিশের মা রেখে দেন। ছোট আরিশ সেগুলো নিয়েই খেলছে। হঠাৎ আরিশের মা এলেন সেখানে। আরিশকে এগুলো নিয়ে খেলতে দেখে ভীষণ রেগে গেলেন। মুহূর্তেই বাচ্চাটার চুল ধরে গালে থাপ্পড় মারতে লাগলেন তিনি। তোকে কতবার না বলছি আমার গোছানো জিনিস নষ্ট করবি না, কেন এলোমেলো করছিস? আরিশ ভয়ে কান্নাও করছে না,
চুপচাপ মার খাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে ছেলেটা। সুমনা আরও কিছুক্ষণ মারধর শেষে আরিশকে ছেড়ে দিয়ে ফোন হাতে নিয়ে বেলকনিতে চলে গেলেন। ছোট্ট আরিশ বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো। দু গালে আঙ্গুলের দাগ বসে গেছে সব। আরিশ তবুও শব্দ করে কাঁদে না। কেবল গল্পের স্বার্থে এগুলো লিখলাম। বাস্তবে বাচ্চাদের সাথে এ ধরনের আচরণ অপরাধ এবং অনুচিত। এগুলো আমি সমর্থন করি না। রাতে আরিশের বাবা বাসায় ফিরতেই সুমনার সাথে ঝামেলা হলো। ছেলেকে এভাবে কেন মেরেছে জিজ্ঞাসা করতেই ঝামেলার শুরু। আফজাল খান নিতান্তই ভালো মানুষ। এতটুকু ছেলের সাথে এমন আচরণ তো সৎ মাও করে না। সেখানে সুমনার এমন আচরণে অবাক হন আফজাল। অবশ্য সুমনা এরকমই, অদ্ভুত। নিজের রাখা কোনো জিনিসপত্র কেউ ধরলে বাজেভাবে রিয়েক্ট করেন। সব সময় নিজের পছন্দ মতো পোশাক আশাক পরান আরিশকে। ওনার পছন্দের বাইরে গেলেই শুরু হয় অত্যাচার। আফজাল ঠিক মতো কিছু বলতেও পারে না। সুমনা ছেলের সামনেই শারীরিক বিষয় নিয়ে ঝামেলা করে। সুমনার মতে আফজাল তার চাহিদা মেটাতে অক্ষম, আর অক্ষম পুরুষদের এত হাক ডাক মানায় না। আফজাল দমে যায়। কোনো পুরুষ যদি বুঝতে পারে যে তার স্ত্রীকে তৃপ্তি দিতে পারছে না, তবে তার সে গ্লানি আর কিছুতেই নেই। কোনো মেয়ালি কণ্ঠে কান্নার শব্দ শুনে ঘুম ভেঙে গেল আরিশের। অবশ্য ভালোই হয়েছে, দুঃস্বপ্ন দেখেছে। ওই ভদ্র মহিলা স্বপ্নে এসেও টর্চার করলো আজ। আরিশ দীর্ঘশ্বাস ছাড়ল, আর মোড়া ভেঙে উঠে দাঁড়ালো সে। গ্রিলের ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখল শহরের বাস্তবতা শুরু হয়ে গেছে। কান্নার শব্দটা আরও তীব্র হতেই নড়েচড়ে উঠল আরিশ। ল্যাপটপ হাতে রুমের দিকে এগোলো সে। আপু, তোমার কি হাল হয়েছে? আমি মাকে বললাম। তুই হয়তো ঠিক নেই। মা বিশ্বাস করেনি। সব কিছু মায়ের জন্য হয়েছে। উনি কেন তোমাকে এই লোকটার সাথে বিয়ে দিলেন আপু? নয়নার কান্না থামে না। ওরা বালিশে হেলান দিয়ে বসে আছে। ওড়না দিয়ে গলা ঢেকে রেখেছে, যেন গলার দাগগুলো নয়নার চোখে না পড়ে সেই জন্য। ওরার জ্বর কমেছে এখন, তবে শরীরে দুর্বল। তামান্না খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছে। আরিশ গতকাল রাতেই এ বিষয়ে সব কিছু বলে দিয়েছে মেয়েটাকে। ওরার সব দেখাশোনা যেন ঠিক মতে হয়। ওরার কাছাকাছি থাকলে কেমন অস্থির লাগে আরিশের। তাছাড়া আরিশ চায় না তার ছোট্ট পাখিটা বুঝুক তার স্বামী তাকে নিয়ে ভাবে। নয়না, প্লিজ শান্ত হ। উনি এসে শুনে ফেললে কি মনে করবেন বল? আমার জ্বর এসেছে একটু, আর কিছুই তো হয়নি। নয়না চোখের পানি মুছে বলল। তাহলে ঠোঁটে কি হয়েছে তোমার? তামান্না হালকা কেসে উঠল নয়নার কথায়। ওরা ভাবল এসব নিয়ে কথা বলায় তামান্না লজ্জা পেয়ে এমন করছে। নয়না কিছু বুঝতে পারছে না। ওরা বলল, এসব তুই বুঝবি না, বড় হ, তারপর বুঝবি পাগলি। তামান্না ইশারা করলো ওরাকে। নয়না এর মধ্যেই সামনে তাকালো। আরিশ দাঁড়িয়ে আছে। বেলকুনি থেকে রুমে এসেছে। ওরাও এতক্ষণে বিষয়টা বুঝতে পেরে চুপ করে বসলো। গুড মর্নিং হামিংবার্ড। গুড মর্নিং। আজকে উত্তর দিতে দেরি করলো না ওরা। নয়না একবার আরিশের দিকে তাকাচ্ছে, আবার ওরার দিকে তাকাচ্ছে। ওরার চোখে ভয়ের ছাপ স্পষ্ট, কিন্তু নয়না সেটা বুঝতে পারছে না। তবে কিছু একটা যে হয়েছে এতটুকু বুঝতে পারছে। ওরা নয়নার দিকে তাকিয়ে বলল, আমার ছোট বোন নয়না। আমি জানি। কেমন আছো নয়না? ওরা ভয়ে কথা কম বলছে। নয়না অল্প কথায় উত্তর দিল, ভালো। আরিশ ল্যাপটপ রেখে ওয়ার্ড্রপ থেকে তোয়ালে হাতে নিল। অফিসে লেট হয়ে যাচ্ছে। ওয়াশরুমের দিকে এগোলো আরিশ। দুই বোনের কথোপকথনে কোনো আগ্রহ নেই তার। চলবে আজকের জন্য এই পর্যন্তই। যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে দ্বিতীয় পার্ট তাড়াতাড়ি আসবে।